দেশে যখন জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে তুমুল আলোচনা চলছে, তখন সিপিএম এর সঙ্গে জোট হলে কত আসন সংখ্যা দিয়ে তা শুরু করবে কংগ্রেস? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে এমন কথাও নাকি যে 20টি আসন দিয়ে কথা শুরু করা হবে, এটাও সূত্রের খবর। এদিকে রাজ্যে একলা চলো ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনো আশাবাদী, জোটের আশা ছাড়তে নারাজ। কিন্তু প্রদেশ নেতৃত্ব শুরু থেকেই তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। মমতা বেঁকে বসায় সিপিএম এর সঙ্গেই জোট করতে চাইছেন প্রদেশ কংগ্রেস নেতারা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় সামিল হয়ে সিপিএম নেতারাও সদর্থক বার্তা দিয়েছেন বলেই মনে করছেন কংগ্রেসের নেতারা। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতারা কি প্রদেশ নেতৃত্বের কথা কানে তুলছেন? সেটাই এখন বড় প্রশ্ন। কারণ শুক্রবারও জয়রাম রমেশ দাবি করেছেন মমতার উদ্দেশ্যও বিজেপিকে হারানো, মতভেদ মিটিয়ে সমঝোতা হবে। এদিকে অধীর চৌধুরী বলছেন অবান্তর অর্থহীন কথার কোনো জবাব হয় না। আসুন শোনাই আপনাদের শুরুতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন। জানি না কে কোথায় কি বলছে না বলছে, যেসব কথার অবান্তর কথা, অর্থহীন কথাতে কোনো জবাব হয় না। আমরা কি বলেছিলাম সবাই জানে, মিডিয়াতে বলেছি, সবাইকে বলেছি। অবান্তর অর্থহীন কথা যেমন জবাব হয় না, এই কথাটা জবাব হয় না। জানি না কে কোথায় কি বলছে না বলছে, যেসব কথার অবান্তর কথা, অর্থহীন কথাতে কোনো জবাব হয় না। আমরা কি বলেছিলাম সবাই জানে, মিডিয়াতে বলেছি, সবাইকে বলেছি। অবান্তর অর্থহীন কথা যেমন জবাব হয় না, এই কথাটা জবাব হয় না। আবার ন্যায়যাত্রা রঘুনাথগঞ্জ হয়ে জঙ্গিপুরের পিয়ারাপুর কর্মতীর্থে আসে। সেখানে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, মুর্শিদাবাদ জেলা সিপিএম সম্পাদক জামির মোল্লা। সিপিএম নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধীর বেশ কিছুক্ষণ কথা হয়। ওখানে মধ্যাহ্নভোজ এবং বিশ্রামের পর ন্যায়যাত্রা লালগোলা, ভগবানগোলা, জিয়াগঞ্জ, লালবাগ, চুনাখালী হয়ে বহরমপুরে প্রবেশ করে। মুর্শিদাবাদের সভা এবং পায়েহাটার কর্মসূচি থাকলেও তা করেননি, জানিয়ে হতাশা লক্ষ্য করা গিয়েছে কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে। এদিন কান্দি থানার নবগ্রাম কিশোর সংঘের মাঠে রাত্রিবাস করে শুক্রবার সকালে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জেলা কংগ্রেস সূত্রে জানা যায়। ন্যায় যাত্রাপথে রাহুল গান্ধীর সঙ্গী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন রাজ্য সরকারকে তুলোধনা করেন বাম নেতা মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। আসুন শোনাই আপনাদের সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম কি বলছেন। কোন জোটের কথা বলছেন উনি? উনি তো একটা মহাজোট করেছিলেন, তোমাদের মনে আছে, একটা পত্রিকায় লেখা ছিল দরকার হলে সিপিএমের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে লড়ার জন্য বিজেপিকে ডেকে নিয়ে এসে মহাজোট করে লড়বো। এটাই ওনার রাজনীতি। এই জন্যই কংগ্রেস ভেঙে উনি তৃণমূলে গিয়েছিলেন। আজকে পর্দা সরে যাচ্ছে, সব কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে তিনি সিপিএমকে বিজেপির 1 নম্বর দালাল বলছেন। তিনি দালালি করেছেন, ভালো জানেন। সিপিএম তার নিজের রাজনীতি, মতাদর্শ, কর্মসূচি নিয়ে চলে। কংগ্রেসের একটা হিস্ট্রি আছে, কর্মসূচি আছে, মতাদর্শ আছে। তৃণমূলের কি আছে? যখন যেমন তখন তেমন। এই নীতিশ কুমার মমতা ব্যানার্জিকে বলেছিল বেপেদিকা লোটা, যার নিচে তলায় কিছু নেই, যেদিকে নড়তে পারে। সেরকম হচ্ছে তোমার গিয়ে এখন মমতা ব্যানার্জিকে বলেছিল, নীতিশ কুমারও তাই। এরা হচ্ছে যারা বিজেপির অ্যালাইজ, ন্যাচারালাইজ বা পোটেনশিয়াল অ্যালাইজ, তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে। বহরমপুর হোক বা মালদা হোক বা আজকে নদিয়া হোক, সভামঞ্চ সাজানো হচ্ছে সরকারের টাকায়, জনগণের টাকায়, সরকারি কর্মসূচিতে। সেখানে তিনি কংগ্রেস, সিপিএম কেন ডেকে নিয়ে আসছেন? গোটা দেশ যখন বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য, গোটা বাংলা যখন এককাট্টা হচ্ছে, তখন তিনি সিপিএম এবং কংগ্রেসকে কেন টার্গেট করছেন? বিজেপিকে ভুলে গেছেন ভাইপোকে বাঁচানোর জন্য? এটাই হচ্ছে মোদ্দা কথা। সরকারি টাকায় তিনি কেন সিপিএম আর কংগ্রেসের শ্রাদ্ধ করছেন আর বিজেপিকে, আরএসএসকে বার্তা দিচ্ছেন যে আমি মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক? আজ থেকে মুখ্যমন্ত্রী আগামীকাল থেকে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী 100 দিনের টাকার জন্য। ধর্না বলি না, এগুলোকে নাটক বলি। 100 দিনের টাকা আটকেছে দিল্লি। এতগুলো অপদার্থ এমপি গেছে কেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের, বিজেপির? তারা মানুষের টাকা, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা নিয়ে লড়ছে না কেন? কেন মমতা ব্যানার্জিকে রেড রোডে ধর্না দিতে হয়, এখানে মিটিং করতে হয়? যখন এখানে নুপুর শর্মার পরে যখন এখানে মুসলমানরা মিছিল করেছিল, উনি বলেছেন দিল্লিতে গিয়ে মিছিল করো। আর 100 দিনের টাকা দিল্লি আটকেছে, উনি দিল্লিতে গিয়ে না লড়ে রেড রোডে লড়াই করছেন। এটা নাটক করছেন, এখানে স্টেজ করছেন, আর সরকারি টাকায় মোৎসব করছেন। এটা দেশের জন্য একটা বড় সংগ্রামের সময়, যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বিশেষত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না, সেটা যখন প্রশ্ন, সেখানে ব্যাটল লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি, ধর্মনিরপেক্ষতার নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি, তার সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা একদিকে, আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক, দুর্নীতির কেসগুলোকে ব্যবহার করে হোক, ক্রমাগত মোদি নিজের এনডিএতে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। আমরা এসেছি ভারত জোড়ো ন্যায় যাত্রায় অভিনন্দন জানাতে। জোটের কথা এখানে হয় না।
এখানে তোমরা হচ্ছে টেন্ট মুর্শিদাবাদ সফরে এসে মুখ্যমন্ত্রী CPM কে বিজেপি তারাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেসের উদ্দেশ্যে বার্তা স্পষ্ট, মমতা ব্যানার্জি সিপিআইএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে। এমনকি CPM আমরা আমাদের মমতা ব্যানার্জি নিজের কাঁধ ভাড়া দিতে পারে, তৃণমূল নিজের কাঁধ ভাড়া দিতে পারে, আমরা কাউকে আমাদের কাঁধ ভাড়া দিই না। সেখানে দাঁড়িয়ে ব্যাটল লাইনটা স্পষ্ট যে বিজেপি বিরোধী কারা কত দূর পর্যন্ত যেতে পারে। যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল তখনও আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তো এখন সবাই ওঠে, কিন্তু কে কোথায় নামবে তার গ্যারান্টি আমরা দিতে পারি না। মমতা এখন বলছেন যে গাড়িটা রোকো, আমি নেমে যাব। আমরা বলছি স্বাগত। সৃষ্টি করলেন কংগ্রেসের সঙ্গে তোমরাই বলো, মমতা ব্যানার্জি একজন মিথ্যাবাদী। আসুন এবার আপনাদের শোনাই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন। উনি বলছেন আমি 100 দিনের টাকার জন্য ধর্নায় বসছি, আর কেন্দ্রীয় সরকার বলছে আমি টাকা দিয়েছি হিসেব দিচ্ছে না। দুজনেই মিথ্যে কথা বলছেন। উনি 100 দিনের কাজের জন্য ধর্নায় বসেননি, তাহলে প্রধানমন্ত্রীর কাছে যখন গেছিলেন তখন অফিসারদের নিয়ে গিয়ে তার বন্দোবস্ত করার চেষ্টা করতে পারতেন। তখন নিজে নিজে গেছেন, প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট ঘুরে দেখিয়েছে। তখন উনি বলেননি কেন? উনি কি টাকা পেয়েছেন আর কি টাকা খরচ করেছেন আর কি টাকা ওর প্রাপ্য কোনো হোয়াইট পেপার আজ পর্যন্ত উনি দিয়েছেন? গত 10 বছর ধরে আমরা অন্তত 20 বার বলেছি। তেমনি করে দিল্লির সরকার খালি বলছে টাকা দিয়েছি খরচ করেনি, ওরা হিসেব দেয়নি। সেটারই বা তথ্য কোথায়? এতগুলো তদন্ত হলো, তদন্তের রিপোর্ট কোথায়? কেন্দ্রীয় সরকারও ঠিক কথা বলছে না, রাজ্য সরকারও ঠিক কথা বলছে না। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলু খাগড়ার প্রাণ যাচ্ছে। অনুপ্রবেশকারী কথাটা প্রথম বাজারে এনেছিলেন উনি, এবং সেই পথ ধরে 2003-এর আইন যেটা বিপজ্জনক, যেটা বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিল অনেক মানুষকে, এ দায় যেমন বাজপেয়ী সরকারের, তেমন সেই সরকারের অংশীদার ছিলেন মমতা ব্যানার্জি। এ দায় উনি অস্বীকার করতে পারেন নাকি? বরং আমরা বরাবর বলে এসেছি, বিধানসভাতে কতবার বলেছি যে একটা আলাদা ডিপার্টমেন্ট করুন, তখন করেননি। আলাদা ডিপার্টমেন্ট করুন, অন্যান্য রাজ্যে মিশন তৈরি করুন, যাতে আমাদের এই মানুষগুলো যেমন দেশের লোক বিদেশে গেলে মিশনের খেয়াল রাখার সুযোগ থাকে। কিন্তু করেননি, কখনো কিছু করেননি। আর কেন এত পরিযায়ী হচ্ছে? পশ্চিমবাংলায় কাজের কোনো সুযোগ নেই, সব লুঠের রাজত্ব। ফলে দায় ওনার নিজের। আয়নার সামনে নিজে তাকিয়ে বলুন যে উনি অপরাধী। তবে এদিন সিট শেয়ারিং নিয়ে কোনো কথা হয়েছে কিনা নিশ্চিত করে কিছু জানা যায়নি। দলের অন্দরে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আসলে লোকসভা ভোটের সময় যত এগিয়ে আসছে ততই যেন এই রাজনৈতিক টানাপোড়েনগুলো বাড়তে শুরু করেছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।